ম্যাড মেমোরিজের আরও একটা নতুন এপিসোডে আমি জুয়েল আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি ভালো আছেন। আজকের ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করলেন মোহাম্মদ ফরহাদ হোসেন। ঘটনাটা ওনার সাথে ঘটে যাওয়া একটা সত্যিকারের ভয়ানক ঘটনা। আশা করি আপনার ভালোই লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ জানাচ্ছি ফরহাদ ভাইকে আজকের এই ঘটনাটা ম্যাড মেমোরিজের সাথে শেয়ার করার জন্য। চাইলে আপনিও শেয়ার করুন আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার শোনা যে কোনো ভয়ানক ঘটনা, আর তা পাঠান madmemories@gmail.com বা ফেসবুক পেজে। আর শুনুন নতুন নতুন ঘটনা প্রতি শুক্রবার ঠিক রাত 9টায়। তাহলে চলুন আজকের ঘটনায়। আমার বাবা বিদ্যুৎ অফিসে চাকরি করতেন। বাবার চাকরিটা বদলির চাকরি হওয়ায়, অর্থাৎ ঘন ঘন বদলি হওয়ায় আমার পুরো ছোটোবেলায় কাটে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে, ঠিক যাযাবরের মতো। কত স্কুলে যে পড়েছি তা গুণে বলা কঠিন। কোথাও 2 বছর, কোথাও 3 বছর, এভাবে কেটেছে আমার স্কুল জীবন। 2003 সালে বাবা আবারও পেলেন বদলির নোটিশ। এবার ওয়ার্ক স্টেশন পড়ল কুমিল্লায়। যদিও কুমিল্লায় আমাদের জন্য কোয়ার্টার বরাদ্দ ছিল, কিন্তু মাসেই কোয়ার্টার পছন্দ না করায় আমাদের উঠতে হলো ভাড়া বাড়িতে। কুমিল্লায় আমাদের ভাড়া বাড়িটা ছিল বেশ বড়, একতলা বাড়ি। সামনে বড় উঠোন, পিছনে বাগান আর একপাশে বড় একটা পুকুর। বাড়ির মালিক থাকতেন ঢাকায়, তাই পুরো বাড়ি দেখাশোনার জন্য একটা পরিবারকে উনি থাকতে দেন মূল বাড়ির পাশেই 2 কামরার একটা ঘর তৈরি করে। সে পরিবারে ছিলেন কেয়ারটেকার, তার ওয়াইফ আর তাদের একমাত্র মেয়ে সুলতানা। বেশ ভালো মানুষ ছিলেন তারা। সেই পরিবারের সাথে আমাদের পরিবারের একটা বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। তার কারণ তাদের মেয়ে সুলতানা। ওর বয়স তখন 5 বছর, ফুটফুটে মিষ্টি একটা মেয়ে। ওর আদর মাখা পাকা পাকা কথার জন্য ও আমাদের পরিবারের সবার কাছে ছিল খুব আদরের। ও সবসময় আমার মায়ের পেছন পেছনেই ঘুরত, আর আমি আর বাবা থাকলে আমাদের পেছন। আমি বা বাবা যখনই বাসা থেকে বের হতাম, ও তখন আমাদের পেছন ধরত। অনেক কষ্টে রেখে গেলেও শর্ত দিতে হতো ওর জন্য চকলেট আনার। ও আমাকে ভাইয়া বলে ডাকত। আমি তখন কুমিল্লার একটা কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হলাম। এলাকাটা বেশ পছন্দ হলো আমার। পুরোপুরি গ্রামও নয়, আবার শহরও নয়। কিছুদিনের মধ্যেই বন্ধুবান্ধব জুটে গেল, আর সাথে যুক্ত হলো নতুন একটা বদ অভ্যাস, সিগারেট খাওয়া। আর একটা সময় পুরোপুরি আসক্ত হয়ে পড়লাম। সংসারে আমরা 3 জন, বাবা, মা আর আমি। মা নতুন জায়গায় এসে সুলতানার মাকে সাথে নিয়ে কয়েকদিনের মধ্যেই বাড়িঘর সব গুছিয়ে ফেলেন। বাসায় প্রথম আমার পক্ষে সিগারেট খাওয়াটা ছিল বেশ কষ্টকর, কোনোভাবে যদি বাবা মা জেনে যায়। কিন্তু পরবর্তীতে বাড়ির পেছনে পুকুর পাড়ের ঝোপঝাড়ে ভালো একটা জায়গা পেয়ে যাই, যেখানে কেউ যেত না, নিশ্চিন্তে সিগারেট খাওয়া যেত। আর রাতের বেলায় সেখানে না গেলেও চলতো। পুকুর ঘাটে সিঁড়িতে বসেই কাজ সেরে ফেলতাম। এক দুপুরে কলেজ থেকে ফিরেই দেখি বাড়িতে শোকের মাতম। কখন কিভাবে যেন সুলতানা পুকুরে ডুবে মারা গেছে কেউ জানে না। মা অঝরে কাঁদছেন, বাবাও নির্বাক হয়ে গেছেন। ওদিকে সুলতানার বাবা মাও শোকে স্তব্ধ। সুলতানার মৃত্যুতে সব থেকে বেশি কষ্ট পেয়েছিলেন আমার মা আর বাবা, অনেক দিন পর্যন্ত। এমনকি এখনও যখন সুলতানার নামটা শুনেন, তখনই মায়ের চোখ দিয়ে পানি গড়ায়। বাবা অনেকদিন চুপচাপ পড়েছিলেন। অফিস থেকে বাসায় ফিরে মনমরা হয়ে টিভি দেখতেন, বাইরে কোথাও বের হতেন না। আর সেদিন থেকেই মা পুকুর পাড়ে যাওয়াটা পুরোপুরি বন্ধ করে দিলেন। আমি যদিও যেতাম মাঝে মাঝে সিগারেট খাওয়ার জন্য, তবে পুকুর পাড়ে দাঁড়িয়ে সিগারেট খাওয়ার আনন্দটা আর পেতাম না। পুকুরের দিকে তাকাতেই কেমন যেন একটা ক্ষোভ জন্মাতো। অভিশপ্ত মনে হতো সেই পুকুরটাকে। সুলতানা মারা যাওয়ার প্রায় সপ্তাহখানিক পর এক রাতে প্রচণ্ড টেনশনে ছিলাম। পুকুর পাড়ে গিয়ে সিগারেট ধরালাম। চারদিকে ঝিঝি পোকার ডাক, চাঁদের আলো সরাসরি পুকুরের উপর পড়ে চারদিকটা কেমন যেন ঝলমল করছে। ধোঁয়া ছাড়তে ছাড়তে হঠাৎ খেয়াল করলাম পুকুরের পানি যেন অদ্ভুতভাবে কাঁপছে। মনে হলো কেউ যেন পুকুরে নামছে। এত রাতে তো কেউ পুকুরে নামার কথা না। তাকালাম চারদিকে, কিন্তু কাউকেই দেখলাম না। আমি পুকুর ঘাটে সিঁড়ির নিচের দিকে বসা, যাতে আমাকে কেউ দেখতে না পায়। ওখান থেকে 2 সিঁড়ি নিচেই পানি। আমি তাকিয়ে আছি পুকুরের পানির দিকে।
পানিটা নড়ছে। এমন সময় হঠাৎ দেখতে পেলাম খুব কাছেই, আমার থেকে 6 হাত দূরে, পুকুরের মধ্য থেকে মাথা তুলল একটা ছায়া মূর্তি। ভুল কিছু দেখছি না তো? এ রাতে এ আবার কে? আবারও তাকাতেই দেখলাম সত্যিই তো কেউ একজন পুকুরের পানি থেকে মাথা উঁচিয়ে তাকিয়ে আছে আমার দিকে। মনে হচ্ছে যেন ছোট্ট একটা মেয়ে, কিন্তু এত রাতেই ছোট্ট মেয়ে কোথা থেকে আসলো? মনে করলাম এটা বুঝি আমার অবচেতন মনের কল্পনা, কিন্তু পরেক্ষণে আমি তাকে চিনলাম, আর তাকে দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি তাকিয়ে আছি সে ছায়া মূর্তিটার দিকে। সে ছায়া মূর্তিটা আর কেউ নয়, আমাদের সবার প্রিয় সেই ছোট্ট সুলতানা। ও তাকিয়ে আছে আমার দিকে। এমন সময় শুনতে পেলাম সেই পরিচিত কণ্ঠ। সে মায়া ভরা স্বরে বলল, ভাইয়া কি করো, সিগারেট খাচ্ছ? আমার বুকটা ছ্যাদ করে উঠল। কেউ? আমি আমার সামনে যা দেখছি সত্যি কি তা সম্ভব? এটা কি সত্যিই আমাদের সুলতানা? ও তো আবার কথাও বলছে আমার সাথে। এ কিভাবে সম্ভব? চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছি ওর পুরো মুখখানি। সে মায়া ভরা মুখ, মুখে দুষ্ট হাসি, যেন আমাকে সিগারেট খেতে দেখে বেশ মজা পেল। আমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। সিগারেটটা হাত থেকে পড়ে গেল নিচে। শ্বাসটা নিতে কষ্ট হচ্ছে আমার। এ কি দেখছি আমি? দাঁড়াতে গিয়ে মাথাটা চক্কর মারল, যেন টাল সামলাতে পারছি না। দিক বিদিক হয়ে ঘরের দিকে ছুট লাগালাম। সে রাতের পর বহুদিন সেই পুকুর পাড়ে যাওয়া হয়নি আর। দূর থেকে সেই পুকুরটার দিকে তাকালেই মনে হতো সুলতানা যেন আমাকে দেখছে, আর সেই পুকুরে নামার সাহসও করিনি কখনো। সেই থেকে আমার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সত্যি কি সুলতানা আমাকে দেখতে এসেছিল, নাকি সবই আমার মনের ভুল? আজকের ঘটনা এটুকুই। কেমন লাগলো কমেন্টসে জানান। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিন। সময়টা ভালো কাটুক আপনার, সুন্দর হোক আজও আগামী। শেষ করছি আজকের এপিসোড। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।